প্রিয়া, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে আমি মনোবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নিচে আমার ফেসবুক আইডি, ইমেল আইডি এবং রাজশাহী কলেজ মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের অফিসিয়াল ফেসবুক পেজ দেওয়া আছে। তোমরা এগুলোর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীতে আছো এবং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র। আজকে আমরা অধ্যায় 5 নিয়ে কথা বলবো। অধ্যায়ের নাম মানসিক চাপ এবং মানসিক চাপ মোকাবেলা। আলোচ্য বিষয় যে মানসিক চাপের সংজ্ঞা, মানসিক চাপমূলক পরিস্থিতি ও হতাশা। আশা করি এই লেকচারটার উপর আমরা মোট 3টে লেকচার দিব এবং আজকে সেটা প্রথম লেকচার। এর পরের দিন আমরা আরো 2টে লেকচার দিয়ে আমরা শেষ করব। দেখো যে গত সপ্তাহে আমরা গত যে ক্লাসটা আমরা করেছিলাম সেটা মূল্যবোধ নিয়ে। আমরা মূল্যবোধের সংজ্ঞা জেনেছিলাম, মূল্যবোধের প্রকারভেদ, কি কি মাধ্যমে আমাদের মূল্যবোধ তৈরি হয় এবং আচরণের উপর মূল্যবোধ কি রূপ প্রভাব বিস্তার করে। আমরা গত চ্যাপ্টারে এই বিষয়গুলো জেনেছিলাম এবং আমি আশা করি তোমাদের যে বাড়ির কাজ দেওয়া ছিল সেগুলো ভালোভাবে করেছো এবং তোমার হাতের কাছে যে বইটা আছে সেই বইটাও ভালোভাবে দেখেছো। ছবিটার দিকে একটু তাকাতে পারো? দেখো তো কয়টা হাত আছে? মোট আছে 8টা হাত। অবশ্য হিন্দুদের দেবী দুর্গার হাত আছে 10টা, মোটামুটি এইরকম। উপরে উপরে দেখো যে কি, যে উপরে সময় চলে যায়। উপরে হলো সময়, কিন্তু থেমে থাকে না, সময় চলে যায়। এর মাঝে হাজার রকমের কাজ, ফাইল কাজ, চিঠি এসেছে, টেলিফোন এসেছে, খাইতে হবে, এখানে হলো ল্যাপটপ, সামনে হলো কাজ, এখানে ক্যালকুলেটর, এখানে রিপোর্ট দেখা, এখানে মিটিংয়ে যাওয়া, এখানে সিগনেচার করা, এখানে ফাইল দেখা। দেখো প্রতিদিনের জীবনে আমাদের হাজার রকমের কাজ করতে হয়। সংসার সামলানো, আত্মীয় স্বজন সামলানো, অফিস সামলানো, এইরকম হাজার হাজার কাজ কিন্তু আমাদের আছে। এই হাজার হাজার কাজ করতে গিয়ে আমাদের মধ্যে যদি ঠিক সময়ে সব কাজ করতে পারি তাতে কোনো সমস্যা হয় না। যদি ঠিক সময়ে কাজ সকল আমরা শেষ করতে না পারি তাহলে কিন্তু আমাদের মনের উপর একটা চাপ তৈরি করে এবং এই চাপের ফলাফল হয় খুব মারাত্মক। মানসিক চাপ থেকে হয় হতাশা, হতাশা থেকে আসে বিষণ্ণতা, আর বিষণ্ণতা থেকে তো আরো যত ধরনের মানসিক রোগ আছে সেই সব কিছুর উৎস হলো এই বিষণ্ণতা। তো এই যে সঠিক কাজ সঠিক সময়ে করতে না পারার যে একটা খারাপ অবস্থা, এই অবস্থাটাকেই বলবো আমরা মানসিক চাপ। মনে করো এই যে তোমাদের তোমাদের কবে এই অবস্থা ভালো হবে, প্যান্ডামিক সিচুয়েশন কবে ভালো হবে, কবে তোমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবা, কবে পড়াশোনা করে সঠিক সময় পরীক্ষা দিতে পারবা, এই যে যে সঠিক সময় তুমি সঠিক কিছু পাচ্ছ না কোনো কারণে, এই অবস্থাটার নামই বলছি আমরা মানসিক চাপ। দেখো যে আমরা কি কি জানতে পারবো, যে মানসিক চাপের ধারণা ও প্রকৃতি ব্যাখ্যা করতে পারবো, জীবনের চাপমূলক পরিস্থিতি ব্যাখ্যা করতে পারবো, মানসিক চাপের বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করতে পারবো, মানসিক চাপ মোকাবেলা করার উপায় সমূহ বর্ণনা করতে পারবো, আর বাস্তব জীবনে কি করে মানসিক চাপ মোকাবেলা করব সেই বিষয়ে আমরা কিন্তু জানতে পারবো। দেখো যে আমরা জন্মগ্রহণ করি, শিক্ষা লাভ করি, শিক্ষা লাভের এক পর্যায়ে আমরা পেশা গ্রহণ করি, তারপরে আমাদের বিয়ে করতে হয়, মধ্যবয়সে চাকরি থেকে অবসর গ্রহণ করতে হয়। এই ঘটনাগুলো মোটামুটি ধারাবাহিকভাবে সবার জীবনে ঘটে থাকে। আমার জীবনে ঘটেছে, তোমার জীবনে ঘটবে, এটাই। এই যে বিভিন্ন ধাপ অতিক্রম করে যে আমাদের জীবন কাটাতে হলো, এই জীবনটা কি সবার ক্ষেত্রে খুব সুন্দরভাবে কাটে? তোমরা কি তাই মনে করো? দেখবো যে আমাদের কিন্তু প্রতিদিনের জীবনে নতুন নতুন পরিস্থিতি এবং মানসিক চাপের সম্মুখীন হতে হয়। দেখো কারো কারো জীবনে আসে বিবাহ বিচ্ছেদ, কারো আসে চাকরি চুক্তি, কারো আর্থিক বিপর্যয়, কারো প্রিয়জন হারিয়ে যায়,
এমন অনেক ঘটনাই কিন্তু আমাদের জীবনে ঘটে থাকে। এই ঘটনাগুলো যে ঘটলো, এগুলো আমাদের জন্য খুব কষ্টকর, এগুলো খুব দুঃখজনক। আমরা এগুলো মেনে নিতে পারি না। আমরা বলি এগুলো হলো কেন? এই জিনিসগুলোই আমাদের মধ্যে কি করে মানসিক চাপের সৃষ্টি করে। তাহলে জীবনে যে কাজগুলো স্বাভাবিকভাবে হয় না, যে কোনো সমস্যার আমরা সম্মুখীন হই, সেই জিনিসগুলোকেই আমরা বলছি হলো মানসিক চাপ। তো দেখো যে আমরা এবার জেনে নেই যে ইংরেজি স্ট্রেস শব্দের বাংলা অর্থ চাপ বা পীড়ন আমরা ধরে নেই, এগুলো সবার জন্য প্রযোজ্য। আবার আমরা জানি প্রেশার মানে হলো মানসিক চাপ। তাই মানসিক চাপ বা পীড়নের শব্দটা আমরা এরকম বলতে পারি যে মেন্টাল প্রেশার বা মেন্টাল স্ট্রেস। তাহলে মেন্টাল প্রেশার বা মেন্টাল স্ট্রেস কি বলছি? মানসিক চাপ বা পীড়ন। দেখো যে যে কোনো পরিস্থিতি যেটা আমাদের মধ্যে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে, সেই মানসিক অবস্থাকে আমরা মানসিক চাপ বলি। তাহলে যে পরিস্থিতিগুলো, আবারও বলি, যে স্বাভাবিক নয়, অস্বাভাবিক, যে প্রতিদিন স্কুল মানে কলেজ যাচ্ছি আমরা, যে সঠিক সময়ে যাই, কিন্তু একদিন দেখলাম যে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ঘোড়া কিছুই নাই, কখন যাব, কি ক্লাস তো আগে শুরু হয়ে যাবে, আবার আজকে কোন স্যারের ক্লাস আছে, ও ছাত্র পরে ঢুকলে বকা দিবে। এই যে একটা চাপ, আমরা মানে একটা যে অস্বস্তিকর অবস্থা আমরা ফিল করছি, এটাকেই বলবো আমরা মানসিক চাপ। মানসিক চাপ হচ্ছে কোনো প্রভাব যা শরীরের স্বাভাবিক ভারসাম্যতার বিঘ্ন ঘটায়। শরীরের মধ্যে একটা যে স্বাভাবিক ভারসাম্য থাকবে, মনের যে একটা ভারসাম্য থাকবে, এগুলোর মধ্যে কিন্তু কি করবে? ভারসাম্য বিঘ্ন ঘটাবে, ভারসাম্যহীনতার সৃষ্টি করবে, এবং মনের একটা অসুস্থ অবস্থা আসবে, এবং আমাদের মধ্যে আবেগীয় একটা ব্যাপারও কিন্তু আসবে, ভারসাম্য চুক্ত অবস্থাও কিন্তু আসবে। তাহলে এই অবস্থাগুলোকে সাময়িকভাবে আমরা বলছি মানসিক চাপ। দেখো যে মানসিক চাপ হচ্ছে এক ধরনের শরীরের অভ্যন্তরীণ অবস্থা যা চাহিদার কারণে অসুস্থ অবস্থা, ব্যায়াম, অতিরিক্ত চাপ বা অন্য কিছু সৃষ্টি হয়, অথবা পরিবেশগত বা সামাজিক অবস্থা যা মারাত্মকভাবে ক্ষতিকর, নিয়ন্ত্রণের অযোগ্য, যা সমাধানের অযোগ্য প্রভৃতি কারণে সৃষ্টি হয়। দেখো এখানে একটা আমি জিনিস বলি, পরিবেশগত কারণে হতে পারে, সামাজিক কারণে হতে পারে, ব্যক্তিগত কারণে হতে পারে। এটা অবশ্যই হলো মারাত্মকভাবে ক্ষতিকর। প্রথমে ব্যক্তির নিজের জন্য ক্ষতিকর, পরে এটা পরিবারের, সমাজের এবং দেশের জন্য ক্ষতিকর হয়। আসলে এই জিনিসগুলো যখন নিয়ন্ত্রণ অযোগ্য হয়, নিয়ন্ত্রণ করা যায় না বা সমাধানের অযোগ্য হয়, এই কারণগুলোর কারণে আমরা কি বলতেছি যে মানসিক চাপের আমাদের মধ্যে উৎপত্তি হয়। দেখো যে না, আমরা একটু পরে যাই যে মানসিক চাপ কি কি ক্ষতি করে, আমরা একটু যদি দেখে নিতে পারি, দেখবো যে মানসিক চাপ আমাদের কোন ক্ষতিগুলো না করে, সব ধরনের ক্ষতি করে থাকে। যে মানসিক চাপ যেমন ব্যক্তির ক্ষতি করে, তেমনি এই ক্ষতিকর প্রভাব কিন্তু পরিবারের উপর পড়ে, সমাজের উপর পড়ে। এর কারণে কিন্তু একজন আক্রান্ত হলে অন্যজন কিন্তু আক্রান্ত হয়ে থাকে, এবং মানসিক চাপ থেকে সৃষ্ট বিচ্যুতি আচরণ ও সামাজিক স্বাভাবিকতা নষ্ট করে এবং নানা সমস্যা সৃষ্টি করে। তাহলে আরো দেখতেছি যে একজনের মধ্যে যদি বিচ্যুতি দেখা যায়, মানে সার্কেলের মধ্যে যদি একটা সার্কেলের যদি কোনো উপকরণ যদি কম বেশি হয়, তাহলে সম্পূর্ণ সার্কেলটাই দেখা যায় যে অস্বাভাবিক হয়ে যায়, এবং সমাজে এটা নানা ধরনের সমস্যা তৈরি করে। আমরা যদি শারীরিক দিকে তাকাই, মনের উপর তো প্রভাব পড়লোই আমাদের, এটা তো গেলই। দেখো যে মন অসুস্থ হলে আমাদের কিন্তু শরীরেও কিন্তু অসুস্থ হয়। দেখবো যে আমাদের রক্তচাপ বৃদ্ধি ঘটাবে, এমনকি হার্ট অ্যাটাক হতে পারে, ঘুম আসবে না, খাদ্যে মানে হজমের সমস্যা, আহ আরো যে কত শক্তি নাই, অবসাদ, কোনো কিছু ভালো লাগে না। এই যে এইগুলো শারীরিক সমস্যাও কিন্তু এই শুধুমাত্র মানসিক চাপের কারণে আসতে পারে। মানসিক চাপ ব্যক্তির আচরণগত, দেখো, আচরণগত সমস্যা তৈরি করবে, শারীরিক সমস্যা তৈরি করবে, আবেগীয় সমস্যা তৈরি করবে, বুদ্ধিবৃত্তির যে কাজটা তুমি নিয়মিত করতে পারো, কোনো ভুল টুল কিছু হয় না, সেই কাজটা তোমার ভুল হয়ে গেল, এই ধরনের কাজও কিন্তু তোমার হলে তৈরি হয়ে যাবে। তুমি বুঝতেই পারবে না যে পরীক্ষার হলে তুমি এমনি ভালো করো, এই প্লাস পাও, যে এই মানসিক চাপ থাকলে দেখবা যে এর কারণে ভুল হয়ে যাবে, তুমি পরীক্ষায় হলেও কম মার্ক পেয়ে গেলা। এই যে
এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। মানসিক চাপ একটি মনোদৈহিক ক্ষতিকর অবস্থা, যা পরিবার, প্রতিবেশী, সমাজের উপর ক্ষতিকর এবং সমস্যা সৃষ্টিকারী উপাদান। কিন্তু এটা এটা আমাদের প্রতি ক্ষেত্রে, সেই জন্য অবশ্য মানসিক চাপ একটু থাকা ভালো। বেশি মানসিক চাপ আমাদের কিন্তু ক্ষতি করে, সেই জন্য মানসিক চাপ মুক্ত থাকা আমাদের খুব জরুরি। দেখো যে মানসিক চাপের কিছু বৈশিষ্ট্য আছে, কখন আমরা এটাকে মানসিক চাপ বলবো, কোন কোন বিষয়গুলো হলে মানসিক চাপ হয়েছে বলে মনে করব। দেখো এটার প্রভাবগুলো দেখি যে স্নায়ুতন্ত্র, গ্রন্থি, হৃৎপিণ্ড। স্নায়ুতন্ত্র, তাহলে আমাদের তো জীবনটাই স্নায়ুতন্ত্রের উপর নির্ভরশীল। নিশ্চয়ই তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো স্নায়ুতন্ত্রের আচরণের উপর জৈবিক ভিত্তিক পড়েছো। দেখবে স্নায়ুতন্ত্র এবং গ্রন্থির ওখানে কার্যাবলী দেওয়া আছে। স্নায়ুতন্ত্রতে যদি মস্তিষ্কে যদি একটু কম বেশি হয়, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দেখবে যে জীবনটাই এলোমেলো হয়ে গেল। আবার হৃৎপিণ্ড দেখো, তারপরে কি মস্তিষ্কের দুর্বলতা, হতাশা, মানসিক সমস্যার সৃষ্টি করে। শারীরিক, পরিবেশগত, সামাজিক ঘটনার দ্বারা এগুলো সৃষ্টি হয়। তাহলে আমাদের শারীরিক ঘটনার দ্বারা, পরিবেশগত এবং সামাজিক ঘটনার দ্বারা অধিকাংশ ক্ষেত্রে মানসিক চাপ বেদনা সৃষ্টি করে, যা জীবনকে দুর্বিষহ করে তোলে। দেখো আবার একই উদ্দীপকের দ্বারা সৃষ্ট সবার ক্ষেত্রে হতাশা, মানসিক চাপ যে একই মতো হবে তা কিন্তু আশা করা যায় না। কেউ হলো অনেক ঘটনা সহ্য করতে সক্ষম, আর কারো জীবনে অল্প একটু সমস্যা হলেই কোনো মানে তার অবস্থা খারাপ হয়ে গেল। এটা কিন্তু খুব স্বাভাবিক। দেখবা যে কেউ কেউ বড় বড় সমস্যা সমাধান করে অভ্যস্ত, তার কিন্তু কিছু মনেই হয় না। আবার কেউ একটু সমস্যা হলেই অবস্থা খারাপ হয়ে যায়, কি হবে না হবে এই একটা ব্যাপার। দেখো যে বিভিন্ন সমস্যা যেমন মাদকাসক্ত, অপরাধ প্রবণতা, আত্মহত্যা প্রভৃতি সৃষ্টি করে। দেখো মানসিক চাপ, কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না, মাদকে অভ্যস্ত হয়ে পড়লো, কোনো কিছু অপরাধ ঘটিয়ে ফেললো এবং বিষণ্ণতা হতে হতে এক পর্যায়ে আত্মহত্যা করে ফেললো। এই যে এগুলো হলো মানসিক চাপের বৈশিষ্ট্য। মানসিক চাপ মানুষের আচরণে নেতিবাচক প্রভাব বিস্তার করে। মানসিক চাপের প্রভাব সবসময় কিন্তু নেতিবাচক হয়, ইতিবাচক আশা করা কিন্তু কোনোভাবেই যায় না। এই দেখো আগেরটার মতোই ছবি, অনেকটাই আগেরটার মতোই, যে পরিবারের মধ্যে হলো অশান্তি, খাবার দাবারের ব্যবস্থা, আর্থিক সমস্যা, সংগত সমস্যা, কাজের চাপ, টাকা নাই, অসুস্থতা, কাজের চাপ, এখানে হলো যে ব্রেনের সমস্যা, মাদকাসক্তি, মোবাইল ফোন, মদ, তারপরে কি পরিবেশগত দূষণ হতে পারে, তারপর শব্দ, তারপরে দেখো এখানে সংবাদপত্র, যে নিয়মিত কিন্তু আমরা সংবাদ সংগ্রহ করি, সংবাদ সংগ্রহ করতে করতে আমাদের কিন্তু মস্তিষ্কের মধ্যে মানসিক চাপ কিন্তু মারাত্মক হয়। এখন বলতো সবচাইতে কোন সংবাদটা বাংলাদেশে সবচাইতে বেশি, কোনটা আমাদের উপর বেশি প্রভাব বিস্তার করছে, বিশেষ করে মেয়েদের উপর? ভাবো, 1 মিনিট ভাবো এবং আমাকে বলো। নিশ্চয় পেয়েছো, সেটা হলো ধর্ষণ। বাংলাদেশে ধর্ষণের মহামারী শুরু হয়ে গেছে। এটা বিশেষ করে মেয়েদের উপর মারাত্মক চাপ তৈরি করছে। এই যে মানসিক চাপটা, এর ফলাফল কি করব, কিভাবে কলেজ যাব, পরিবারে কিভাবে থাকবো, এই পরিস্থিতির সম্মুখীন হলে আমাকে কি করতে হবে। তাহলে নিয়মিত একটা মানসিক চাপ কিন্তু তারা হলো মেয়েরা বিশেষ করে বয়ে বেড়াচ্ছে। এটা কিন্তু মারাত্মক। হ্যাঁ, সেই জন্য কোনো এক ক্লাসে বললাম যে বাংলাদেশে কি যৌন বিষয়ে, যৌন শিক্ষা নাই, যৌন বিষয়ে কথা বলা নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশে হলো মানুষের সংখ্যা বেশি, খুন ধর্ষণ বেশি। এই হলো ব্যাপার, আমাদের মূল্যবোধ হলো এরকমই। এবার আমরা মানসিক চাপমূলক পরিস্থিতি কি কারণে হয়ে থাকে সেই বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করি আমরা বুঝবো যে আমাদের মধ্যে মানসিক চাপ কিভাবে তৈরি হয়। তাহলে আমরা যদি মানসিক চাপের জিনিসগুলো যদি ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই মানসিক চাপ কি করে হলো আমরা দূরে রাখতে পারবো, সেই বিষয়গুলো জানতে পারবো। প্রথমটা দেখো যে শৈশবকালে স্নেহ ভালোবাসার বঞ্চনা। শৈশবকাল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যতই হলো ছোট শিশুকে মনে করি যে সে কিছুই বোঝে না, কিন্তু ছোট শিশু হলো খুব ভালো করে সবকিছু বোঝে। আমার মেয়ের বয়স মাত্র 1.5 বছর, তাতেই আমাদের মুখ যদি কোনো কারণে কালো থাকে, ওরও মুখ কালো থাকে, কখনোই কিন্তু হাসে না। আমি অবাক হয়েছি, যতক্ষণ পর্যন্ত তাকে হলো একটা হাসি দিয়ে আমি না ডাকি,
ততক্ষণ পর্যন্ত সে কিন্তু আমার কোলে চলে না। তো দেখো যে শিশুর স্বাভাবিক বিকাশের জন্য পিতা মাতার স্নেহ, ভালোবাসা, পরিবারের ভালো পরিবেশ খুব কিন্তু দরকার। কারণ হলো যে আমরা জানি যে স্নেহ বঞ্চিত শিশুদের মধ্যে কোনো হলো ভালো জিনিস তৈরি হতে পারে না, তাদের মধ্যে মানসিক চাপ তৈরি হয় এবং বিশেষ করে মাতৃস্নেহের মানে মায়ের ভালোবাসা, স্নেহর বঞ্চনা শিশুর মধ্যে গুরুতর অবস্থার সৃষ্টি করে। এই খারাপ অবস্থা সে কিন্তু কোনো সময় কাটিয়ে উঠতে পারে না, তাকে আজীবন বয়ে বেড়াতে হয়। এখন দেখো কোনো কোনো পরিবারের মধ্যে অনেক সমস্যা আছে, ঝগড়াঝাটি আছে, তারা হলো শিশুর সামনেই করে থাকে। এই কারণগুলোর কারণে তারা কিন্তু মারাত্মক অবস্থা তৈরি হয়। দেখো যে বিশেষ করে মায়ের সঙ্গে যদি শিশুর ভালো সম্পর্ক থাকে, তাহলে পরবর্তী জীবনে সে অন্যের সাথে যে কোনো জিনিস সমস্যা মোকাবেলা করে অন্য অন্য জিনিস খুব ভালোভাবে করতে পারে। কিন্তু যদি না পারে, সেটা কিন্তু কোনোভাবেই সে করতে পারে না। এবং বলা হয় মায়ের সাথে সম্পর্ক কেমন হবে তার উপর ভিত্তি করে তার পরবর্তী মানসিক জগৎ তৈরি হবে, মানসিক সমস্যা কিরূপ হবে না হবে সেটা কিন্তু তৈরি হতে পারে। দেখো এখানে শিশুর সাথে মায়ের কি চমৎকার একটা সম্পর্ক, এই সম্পর্কটাই সবার খুব দরকার, কিন্তু আসলে সবাই চাইলেও বিভিন্ন কারণে এটা পেতে পারে না। আবার দেখো এখানে আমরা একটা পরিবার দেখছি, পরিবারটার মধ্যে নিশ্চয়ই একটা খুব সুন্দর সম্পর্ক আছে। আসলে এই জিনিসটাই আমাদের সবার খুব দরকার। এবার দেখো যে আহ ও এর আগের একটু কথা বলে নেই, যদি হলো পরিবারের মধ্যে ভালো সম্পর্ক না হয়, তাহলে শিশু হলো সাধারণত খুব চুপচাপ হয়ে যায়, যে কারো প্রতি কোনো প্রতিক্রিয়া নাই, কোনো কিছু নাই। কিন্তু আবার অনেক অনেক সময় শিশু কি প্রতিক্রিয়াশীল হতে পারে, সবার কথার অ্যান্সার দিতে পারে, এটা হলো খুব জরুরি। তো শৈশবকালীন মানসিক আঘাত, দেখো যে ভীতিকর কোনো ঘটনা শিশুর মধ্যে অবাঞ্ছিত ও সাবেক্ষণ ঘটাতে পারে। ছোটকালে কোনো ভীতিকর ঘটনা ঘটে গেছে, ভীতিকর ঘটনা, যুদ্ধ হলো, কলহ হলো, প্রিয়জনের মৃত্যু বা এরকম এরকম অনেক কিছু হতে পারে। এটা কিন্তু এই পরিস্থিতি যখন সম্মুখীন হবে সে, তখনই কিন্তু বারবার চলে আসবে। তোমরা তো সাপেক্ষীকরণ শব্দটা মনে হয় জানো, কন্ডিশনিং শব্দ যেটা, সেটা তো একই পরিস্থিতি যদি তার সামনে জীবনে যে কোনো সময় আসে, তাহলে বারবার সে কিন্তু সমস্যার সম্মুখীন হবে। তার মধ্যে কি অহেতুক ভীতি মানে ফোবিয়া তৈরি হয়। তাহলে এই যে আঘাত সে ছোটকালে পেল, তার মনে কিন্তু একটা স্থায়ী ক্ষতের তৈরি হলো। এই স্থায়ী ক্ষত সব সময় থাকে, সেই জন্য যখন যতই বড় হোক না কেন, তার মধ্যে একটা দুর্বল চিত্ত মন একটা থাকে, একটা ভঙ্গুর একটা মন থাকে, তার ব্যক্তিত্ব কিন্তু অত শক্তিশালী হতে পারে না। সেই জন্য যে শৈশবকালীন মানসিক আঘাত আছে কিনা, এর প্রভাব কতটুকু সেটা জানা জরুরি। যদি এরকম হয় অবশ্যই মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যাওয়া দরকার। দেখো নিশ্চয়ই হলো গভীর কোনো সমস্যার সম্মুখীন হয়েছে এই শিশুটা। তো এর যে মানসিক আঘাতটা, এটা কিন্তু খুব সহজে কিন্তু দেখতে পারে না। দেখো ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশ বলি যে আর্থিক কারণে হতে পারে, পারিবারিক বা সামাজিক কারণে হতে পারে, বা দেখবে যে স্বামী স্ত্রী বা পরিবারের অন্য সদস্যদের মধ্যে নিয়মিত ঝগড়াঝাটি হয়। তাহলে আবার অন্য কোনো কারণে কি, যে সন্তানকে কোনো ধরনের মূল্যায়ন করা হয় না, সন্তান তার নিজের মতো আছে, অবহেলা অনাদরে বড় হচ্ছে, খাওয়ার ঠিক নাই, ঘুমের ঠিক নেই, যত্নের ঠিক নাই, এইভাবে সে হলো বড় হয়। তাহলে এই ধরনের পরিবারকে বলতেছি আমরা ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশ। আবার এমন এমন হলো কোনো পরিবার আছে যেখানে হলো যে আহ যেখানে হলো যে পিতামাতার আচরণগুলো আছে খুবই হলো ত্রুটিপূর্ণ, এটা হলো সমাজ স্বীকৃত আচরণ না। সেই জায়গা থেকেও শিশু কিন্তু খারাপ কিছু মেসেজ পেতে পারে। যেমন বলি, হিলিতে এক সময়, এখনো আছে খুব, হিলিতে এক সময় ভারত থেকে, ইন্ডিয়া থেকে মালামাল চোরাকারবারিদের মাধ্যমে আসতো। তো ট্রেনে যেতে আমি তাদের সাথে কথা বলতাম, কথা বলার এটাই হলো আমার ছিল, তারা বলতো তারা ব্যবসা করে। কিন্তু দেখো যে ব্যবসা, এক দেশ থেকে এক দেশে ব্যবসা করলে কি হতে হবে, অবশ্যই ভ্যাট ট্যাক্সের একটা ব্যাপার আছে।
কিন্তু তারা তো এগুলো নিয়ম নীতির বহির্ভূত। তাহলে নিয়ম নীতির বহির্ভূত হলে সেটাকে আমরা কি বলবো? অবশ্যই অবৈধ ব্যবসা বলবো। কিন্তু তারা কি মনে করে? তারা বৈধ ব্যবসা করে। এইরকম আমাদের জীবনে অনেকেই, যেমন কেউ চুরি করে জীবন ধারণ করতে পারে, তাহলে তার সন্তানরা কি মেসেজ পাচ্ছে? অথবা অনেকের সন্তান মানে অনেকেই সিট বাটপারি করে জীবন ধারণ করে। তো এরকম হলো যে জিনিসগুলো, তাহলে ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশ কিন্তু এগুলোকে আমরা বলতে পারি। তারপর দেখো মাতা পিতা কর্তৃক প্রত্যাখ্যাত শিশুদের কাছে, যে মাতা পিতা কেউ তাকে পছন্দ করে না, বিশেষ করে যেখানে সৎ মা বা সৎ বাবা থাকে, শিশুরা নিজের খেয়াল খুশি মতো, তাদের কাছে সংসারটা সবচেয়ে খারাপ জায়গা মনে হয়। মনে হয় এটা দোজক, এটাকে নরক, এর চেয়ে খারাপ কিছু হতে পারে না, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। তখন তারা হলো কি চরমভাবে নিজেকে একটা হলো গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলে। কোথাও বসে আছে আছে, কোথাও কিছু করতেছে করতেছে, বাড়ি থেকে কোথাও চলে গেল, ঘুরে বেড়াচ্ছে বেড়াচ্ছে, এই জিনিসগুলো তারা কিন্তু সবসময় হলো করে। এবং সামাজিক বন্ধনগুলো যেরকম থাকার কথা সেগুলো ওইভাবে মেনে চলে না। স্কুল কলেজে গিয়েও কিন্তু সে আর ভালো করতে পারে না। এই জিনিসগুলো আমাদের বলতে প্রচন্ড একটা মানসিক চাপ তৈরি করে থাকে। দেখো যে এইরকম যদি আমরা একটা পরিবার পাইতাম, তাহলে কিন্তু যে উপরের কথাগুলো যেগুলো বললাম সেগুলো কোনো ব্যাপার ছিল না, সেগুলো সমস্যা কোনো কিছু হতো না। কিন্তু ব্যাপারটা তা সবার জীবনে ঘটে থাকে না, এটাই আমি বারবার বলছি। অনেকের জীবন, অনেকেই হলো সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করলেও কারো কারো জীবনে কিন্তু সংগ্রামে পরিপূর্ণ। দেখো যে সন্তান সঙ্গে পিতা মাতার উচ্চ প্রত্যাশা, এই জিনিসটা বর্তমান সময়ে খুব মারাত্মক আকার ধারণ করেছে। দেখো যে চাকুরি মানে হলো ফরেন ক্যাডার, পুলিশ ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, আর ফলাফল মানে হলো কি এ প্লাস। এ প্লাস ছাড়া কোনো এ নাই। সন্তান কি চাকরি করবে না করবে সেই দিকে হলো পিতামাতার কোনো কোনো কিছুই থাকে না। হ্যাঁ, ওকে একটা জিনিস ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে, ক্যাডার সার্ভিস পেতেই হবে। কিন্তু সে যে একজন ভালো ফটোগ্রাফার হতে পারে, সে যে একজন ভালো ব্যবসায়ী হতে পারে, সে যে একজন ভালো রাজনীতিবিদ হতে পারে, সে যে একজন হলো আর্ট শিল্পী হতে পারে, একজন গায়ক হতে পারে, এই জিনিসগুলো আমরা কিন্তু কোনো সময় আর ধারি না। হ্যাঁ, যখন হলো সন্তান এই দিকে যেতে চায় আর পিতা মাতার ডাক্তার হতে বলে, তখনই হলো দুই পক্ষের মধ্যে সমস্যা তৈরি হয়, এটা মানসিক চাপ তৈরি করে। এরপরে আমি বলি, এখন হলো কি এ প্লাস ছাড়া কোনো রেজাল্ট নাই, এ প্লাস পাইতেই হবে। এ প্লাস পাইলেও হবে না, গোল্ডেন এ প্লাস পাইতে হবে, না হলে কি সন্তানের মান সম্মান যাবে না, পিতা মাতার মান সম্মান যাবে। এই যে জিনিসগুলো, যে সন্তানের স্বপ্ন আছে একটা, আর পিতা মাতার উচ্চ আশা আছে তার চেয়েও বেশি। তাহলে কি সন্তানকে বলতেছে এই কর কর কর, দেখবা যে স্কুলের সামনে 1 to 5 স্কুলের সামনে সন্তানের পিছনে হলো বড় বড় ব্যাগ, আর স্কুলের সামনে হলো পিতা মাতা গিয়ে বসে আছে। আমার মনে হয় পিতা মাতা যত পড়াশোনা করে সন্তানটা তার চেয়ে কম পড়াশোনা করে। তাহলে প্রত্যেক বাবা মাই চাই হলো আমার সন্তান বড় হবে, অনেক বড় হবে, আকাশ স্পর্শ করবে, সাফল্য সর্বোচ্চ সাফল্য লাভ করবে। কিন্তু অবশ্যই হলো আশা করা ভালো, কিন্তু যখন এটা অবাস্তব হয়, সন্তানের ক্ষমতা বুঝতে পারে না। আমাদের তো সবারই একটা সামর্থ্য আছে, সবারই তো একটা ক্ষমতা সীমা আছে, এই সীমার বাইরে তো সম্ভব না। সন্তান মনে করো যে একটা সীমার মধ্যে কাজ করে অভ্যস্ত, কিন্তু পিতা মাতা চায় অনেক বেশি, তাহলে কি সেটা হতে পারে? সেটা হতে পারে না। তাহলে সামর্থ্যের বাইরে যখন আমরা লক্ষ্যমাত্রা ঠিক করি, বারবার হই ব্যর্থ, আর আমাদের আত্মবিশ্বাস যায় হারিয়ে। বারবার ব্যর্থ হলেই কিন্তু সমস্যা, আত্মবিশ্বাস না থাকলেই সমস্যা। আর একবার একটা ব্যর্থতা পরের ব্যর্থতাকে এনে দেয়, এটা কিন্তু খুব মারাত্মক জিনিস। সেই জন্য লক্ষ্যমাত্রা ছোট থেকে সফল, আস্তে আস্তে সফল হলে পরে একটা সফলতাকে ধরিয়ে দেয়। সেই জন্য সফল হওয়াও কিন্তু খুব জরুরি। সেই জন্য পিতামাতার উচিত আমার সন্তানের ক্ষমতা কতটুকু, আমার সন্তান কি কি পারবে, তার চেয়ে একটু হলেও বেশি লক্ষ্যমাত্রা ঠিক করা উচিত, মানে গোল ঠিক করা উচিত।
সেই দিকে এগিয়ে যাওয়া উচিত। আমার ছেলে মনে করে যে আর্টসে পড়ে আর পড়তে পড়ে ভালো করতে পারবে, আর আমি হলো সায়েন্সে পড়াচ্ছি খুব এই করে, সেটা সম্ভব না। আমার ছেলে হলো এখানকার এই করতে পারে, কিন্তু এই তাহলে এই জিনিসগুলো মানে ক্ষমতা সম্পর্কে আমাদের কিন্তু সবারই ক্ষমতা সম্পর্কে ধারণা রাখা, নিজের ক্ষমতা সম্পর্কে ধারণা রাখা খুব কিন্তু জরুরি। দেখো তো, খুব একটা হৃদয় বিদারক চিত্র। অবশ্যই কোনো ঠিক নাই, জীবনের ঠিক নাই, কি করবে না করবে, অনিশ্চিত একটা জীবন। যেমন আমাদের জীবনটা এই করোনাকালীন সময় হয়ে গেছে, যুদ্ধ। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যুদ্ধ। তোমরা এখন জানো একটা দেশে যুদ্ধ তৈরি হয়েছে, কি? আর্মেনিয়া, আর্মেনিয়ায়। তো যুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা এবং প্রাণের মধ্যে ব্যাপক ক্ষতি আমাদের সেনার উপর ব্যাপক মানসিক চাপ তৈরি করে। তার কারণ বাড়িঘর ধ্বংস হয়ে যাবে, অন্য দেশে চালাতে হবে, অনিশ্চিত একটা জীবন, কবে বাড়িতে ফিরতে পারবে, অনেক ব্যাপার। আমরা 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধেরই তো ক্ষত আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। এখনো গল্প শুনলে কি মনে হয়, চোখের সামনে হাজার হাজার মানুষ মারা গেছে, কত কিছু। তাহলে এই যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা তাদের কি চিরাচরিত মূল্যবোধ, ব্যক্তিত্বের স্থিতিশীলতাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয়। তো এই যে তাদের একটা যে স্থায়ী একটা মানসিক চাপ তৈরি হলো, এই চাপ কিন্তু কোনো সময় কিন্তু মুছে কিন্তু যায় না, এমনকি প্রজন্মের পর প্রজন্ম পর্যন্ত কিন্তু চলতে পারে। এই যে পশ্চিম পাকিস্তানের প্রতি আমাদের যে একটা খারাপ দৃষ্টিভঙ্গি, খারাপ ধারণা, এটা কিন্তু বহুদিন টিকে থাকবে। তাদের সাথে সম্পর্ক কিন্তু ভালো হওয়ার চান্স আমাদের খুব কম। দেখো, আমি আসলে তোমাদের এখানে কিছু চিত্র দিতে গিয়ে চিত্র দিতে পারিনি, আমার খুব খারাপ লেগেছে। এমন একটা চিত্র ছিল যে হাসপাতালে গেছে বড় বোন, বোনটা একটু বড়, হয়তো 5 বছর বয়স হবে। বড় বোনের কপাল জুড়ে হলে রক্ত পড়তেছে, কিন্তু তারপরেও সে একটা কাপড় দিয়ে তার ছোট ভাইয়েরও রক্ত ঝরতেছে, তাকে হলে চেপে ধরে আছে। তার ছোট ভাইটা হয়তো 3 বছর বয়স। আমি মানে সহ্য করতে পারিনি। দেখো, পিছনে হলো বোমা হামলা চলছে, পিছনে বোমা হামলা চলছে, আর মেয়েটা দেখো ভয় পাচ্ছে। কি একটা, কখন তাদের উপর যে একটা মানে বোমা এসে পড়তে পারে, এটা কিন্তু অনিশ্চিত একবারে। চিন্তা করতে পারো যে ব্যাপারটা কি, কি রকম হতে পারে, একবার ভাবতে পারো কি পরিস্থিতি ওখানে বিরাজ করছে। দেখো, বাড়ির কাছে হলে বোমা পড়ছে, শব্দ টিকতে পারছে না, মাথার উপরে কিন্তু পড়তে পারে, কান কান ঢেকে ধরে আছে, শব্দও তারা হলো শুনতে পারছে না। কি একটা জীবন! এগুলো কি জীবন বলে? মানসিক মানসিক শান্তি কি এখানে থাকবে? তাহলে মানসিক চাপ তাদের মধ্যে কি পরিমাণ আছে। এরা সিরিয়ায় যাও, ইয়েমেনে যাও, আর্মেনিয়ায় যাও, এই যুদ্ধের প্রতিধ্বনি কিন্তু নিয়মিত কিন্তু শুনতে পারবা। খুব একটা মারাত্মক কিন্তু অবস্থা। যুদ্ধ কোনো সময় ভালো কিছু বয়ে নিয়ে আনতে পারে না। আর বাংলাদেশ থেকে বা পৃথিবী থেকে সকল ধরনের যুদ্ধ হলেও এ করা উচিত, কিন্তু রাজনীতি যে কি জিনিস, শুধু রাজনৈতিক কারণেই প্রতিদিন শত শত মানুষের প্রাণ যায়। কখনো হলো ভূমধ্য সাগরে, কখনো হলো পাহাড়ে, কখনো হলো তুষারে, এইভাবে। দেখো, কি একটা খারাপ, বাবা নাই মা নাই, আহত আহত সন্তানগুলো এখানে আছে। কি চোখে মুখে দেখো, চোখে মুখে দেখো ভয়ের কি একটা তাহলে এই ট্রমা তারা কোনো সময় ভুলতে পারবে মনে করছো? জীবনে ভুলতে পারবে না। দাঙ্গা হাঙ্গামা, দেখো অনেক সময় আমাদের সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা দেখা যায় পার্টিতে পার্টিতে, মানে রাজনৈতিক দলে দলে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, বিভিন্ন কারণে হতে পারে। তো আমাদের তো বর্তমানে বাংলাদেশের অবস্থা স্থিতিশীল, তোমরা তো মনে হয় এই অবস্থার সম্মুখীন হও নাই। বিশেষ করে বাংলাদেশে যখন নির্বাচন আসতো একসময় খুব খারাপ অবস্থা দেখা যেত, ব্যাপক খারাপ অবস্থা, একটা অনিশ্চিত জীবন, কি হবে না হবে। তো তোমরা বিশেষ করে যারা এই প্রজন্ম আছো, আমার ক্লাস যারা করবা, তাদের মধ্যে তো খুব ভালো একটা, খুব ভালো অবস্থানে আছো, কোনো কিছু নাই, দেশ শান্তিময় অবস্থায় আছে। যখন অশান্তিময় অবস্থায় থাকে তখন কিন্তু নিয়মিতই অনিশ্চিত জীবন, বিশেষ করে বাংলাদেশের অনিশ্চিত জীবনটা এখনো আছে, ধর্ষণের একটা ব্যাপার, তারপরে হলো গাড়ি অ্যাক্সিডেন্ট, তুমি বাইরে গেলে অ্যাক্সিডেন্ট যে কোনো হতে পারে, জীবন শেষ। এগুলো তো মানসিক চাপ তৈরি করে, কিন্তু এই মানসিক চাপটা বর্তমানে কিন্তু কম আছে। স্বামী স্ত্রীর কলহ, দেখো যে স্বামী স্ত্রীর কলহ খুব, সংসারে টিকতে হলে সবসময় যে শান্তিপূর্ণ জীবন হবে এটা আশা করা খুব কঠিন। কিন্তু বিয়ে করার সময় মনে হয় শান্তিময় জীবন হবে। সংসার হলো
সুখের স্বর্গ হবে, কিন্তু সুখের স্বর্গ আর থাকে না, ঘরের মধ্যে নরক নেমে আসে। মনে করো যে বিয়ের আগে সম্পর্ক করতেছে, কত সম্পর্ক সুন্দর জীবন, বিয়ের আগের কথা বলছি, কিন্তু ওই সময় কত স্বপ্নের জাল বুনি, কত সুন্দর একটা ঘর তৈরি করি, স্বপ্নের ঘর। কিন্তু এই স্বপ্নের ঘরে, মানে বিয়ের আগের কথা, বিয়ের পরে কে হলো মশারি টাঙ্গাবে সেটা কি লেখা থাকে? সেটা কি কোনো সময় বলা থাকে বলো? কেউ কিন্তু এই ছুটিতে যায় না, কে হলো মশারিটা টাঙ্গাবে। তখন পরবর্তী জীবনে এই মশারিকে টাঙ্গাবে, এই মশারি টানানো নিয়ে ঝগড়া তৈরি হয়। এটা এই তার মানে এইরকম খুব সামনাসামনি ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ তৈরি হয়। আরো তো অনেক ব্যাপার আছেই, সেগুলো না বললাম। তো এই যে এই মতবিরোধ দেখা দিল, এই মতবিরোধও কিন্তু সন্তানের উপর মারাত্মক চাপ করে, সবার উপরে মানুষ মারাত্মকভাবে মানসিক চাপ কিন্তু তৈরি করে থাকে। এই এই স্বামী স্ত্রীর মধ্যে কলহ হলে, পরিবারটার মধ্যে হলে ব্যাপক অবস্থা তৈরি হয়। এই সন্তানটার অবস্থা দেখো, আরো কিছু ছবি আছে। দেখো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মেয়েটার মধ্যে কি কষ্টকর একটা অবস্থা, ঠিক আছে? না কিছু পারে বলতে, না পারে শুনতে, কি করবে না করবে, এগুলো কিন্তু ব্যাপক মানসিক চাপ তৈরি করে থাকে। জাতিগত বৈষম্য, দেখো যে অনেক কারণে জাতিগত বৈষম্য দেখা দেয়, দেশে দেশে এগুলো আছে। বাংলাদেশের ক্ষেত্রেও দেখবে তোমরা যে বিশেষ করে যারা আদিবাসী আছে তাদের মধ্যে একটা সমস্যা তারা মনে করেন। আবার গরিব মানুষ মনে করে যে ধনীদের দ্বারা তারা শোষিত, বঞ্চিত, এবং সরকার তাদের প্রতি, গরিবদের প্রতি বেশি দৃষ্টি দেয় না, তাহলে তাদের স্বার্থ সংরক্ষণ করতে পারে না। দেখবে যে সবাই সুবিধা পায়, কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী সুবিধা পায় না। এই হলো যে বৈষম্য। এই বৈষম্যগুলোই শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী বা সংখ্যালঘু দল যারা আছে তাদের মধ্যে মানসিক চাপের তৈরি করতে পারে বা তৈরি করেই, এটাই খুব স্বাভাবিক। আমেরিকায় আমেরিকায় যেটা তোমাদের কিছুদিন আগে বলছিলাম, যে ওখানে কি শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, কৃষ্ণাঙ্গরা মনে করে যে শ্বেতাঙ্গরা তাদের শোষণ করে থাকে। কোনো দেশে ধর্মগত পার্থক্য আছে, কোনো দেশে হলো আদিবাসী আর মূল আদিবাসীর মধ্যে পার্থক্য আছে। এগুলো অনেক অনেক হলো ব্যাপার। রাজনৈতিক দলগত পার্থক্য থাকতে পারে। এই বৈষম্যগুলো আমরা সবসময় দেখতে পারি। এখন মধ্যবিত্ত বয়স, দেখো তোমাদের এই বয়সে শরীরের শক্তি আছে, মনের জোর আছে, কিন্তু কিছুদিন পর চাকরিতে যাবা, টাকা সবাইকে দিবা, টাকা দেওয়ার মজাটাই আলাদা। এক সময় তুমি তো বৃদ্ধ হবা, শরীরের জোর কমে যাবে, মনের শক্তি কমে যাবে। তখন তোমাকে একটা ব্যাঙ এসেও কিন্তু লাথি মারবে, তুমি কিছু করতে পারবা না। ব্যাপারটা কিন্তু এইরকমই। শরীরের শক্তি কমে গেলে কেউ কিছু বেল দেয় না। তো দেখো, একদিন তুমি সকলে দেখাশোনা করেছো, টাকা পয়সা দিয়ে এসছো, প্রভাব ছিল, তোমার কথা সকলে শুনেছে, আর এখন হয়তো তোমাকে সন্তানের কথা শুনতে হবে। চাকরি যখন যায় তখন খুব বাজে অবস্থা। আর চাকরি গেল, মানুষের কিন্তু ব্যস্ত থাকতে কিন্তু ভালো লাগে, আর চাকরি গেল, সব কিন্তু তার শেষ হয়ে গেল, কি করবে? বৃদ্ধি বয়সে তো আরো মারাত্মক অবস্থা। চামড়াগুলো যে এত সুন্দর চামড়া, হয়ে যাবে, চুলগুলো সাদা হয়ে যাবে, হাত পা কাজ করবে না, প্রতিদিন রোগ, প্রতিদিন ওষুধ খেতে হবে, বন্ধু বান্ধবী আজকে এ মারা গেল, কালকে ও মারা গেল, এইরকম একটা হবে। তাহলে প্রতিটা জিনিস আমাদের মধ্যে মানসিক চাপ তৈরি করে থাকবে। তো এই মানসিক চাপগুলো কিন্তু আমাদের উপর মারাত্মক প্রভাব বিস্তার করে। দেখো, এই সাপোর্টটা খুব দরকার, কিন্তু স্বামী বা স্ত্রীকে যে কাউকে আগে চলে যেতে হয়, যেটা খুব একটা খারাপ অবস্থা। তো অর্থনৈতিক মন্দা, বেকারত্ব, যে অর্থনৈতিক মন্দা যদি তৈরি হয়, 2010 সালে হয়েছিল বেকারত্ব, এটা কিন্তু খুব মারাত্মক একটা ব্যবস্থা। তো আমাদের যে করোনাকালীন সময়, দেখবা যে অর্থনৈতিক মন্দা বাংলাদেশে যদিও তৈরি হয়নি, পৃথিবীর অনেক দেশেই কিন্তু অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে। আহ বাংলাদেশে কিন্তু অনেকেরই কিন্তু চাকরি কিন্তু চলে গেছে, অনেকেই কর্মহীন হয়ে পড়ছে, গ্রামে কিন্তু অনেকেই ফিরে আসছে। বেকার থাকার মতো কষ্ট কিন্তু হয় না। সেই জন্য তোমাদের সবাইকে কিন্তু একটা কিন্তু বৃত্তি, কর্মস্থান করতে হয়। আগে থেকে কিন্তু চিন্তা করতে হবে যে আমি
কোন ধরনের চাকরি করব, অথবা কোন ধরনের ব্যবসা করব, বা নিজে নিজে কিছু একটা করব। মানুষ কিন্তু বসে থাকতে পারে না, বসে থাকতে কিন্তু ভালো কিন্তু লাগে না। সেই জন্য অবশ্যই এই করোনাকালীন সময় দেখো আমাদের সবার রুটিন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারো রুটিন কি ঠিক আছে নাকি? তুমি হলো শহরে থেকে অভ্যস্ত ছিলা, তুমি গ্রামে চলে গেছো, তোমার ঘুমের পরিবর্তন, খাবারের পরিবর্তন, অনেক কিছু পরিবর্তন কিন্তু হয়ে গেছে, পড়াশোনার পরিবর্তন, অনিশ্চিত জীবন। তাহলে এইগুলো কি সবগুলো আমাদের মানসিক চাপ তৈরি করছে না? করছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমাদের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। দেখো বাংলাদেশের চিত্র, যে চাকরির সংখ্যা মনে করো 5টা, পরীক্ষা দেয় হলো 50,000, 50,000। ঠিক আছে, খুব বাংলাদেশের কমন চিত্র। কি চাকরি হবে না হবে, ভালো চাকরি তো সোনার হরিণ, সহজে পাওয়া যায় না, অনেক পরিশ্রম। কৃষ্টিগত দ্বন্দ্ব, যে দেখো যে কৃষ্টি বা আমাদের সমাজের যে অনেক সময় পরস্পর বিরোধী আদর্শ দেখা দেয়। দেখো যে আমাদের প্রতিটা ধর্ম বলে খুব ভালোভাবে থাকতে, একে অপরকে মিলেমিশে থাকবো, কিন্তু আসলে আমরা থাকতে পারি না। হ্যাঁ, এরকম একটা হয় না। জীবে দয়া করতে হবে, আবার জীব হত্যা করে আমরা খেয়ে ফেলি, এরকম শিখি একটা, প্রয়োগ করি একটা। প্রতিটা ক্ষেত্রেই অনেক উদাহরণ দেওয়া ঠিক না, অনেক উদাহরণ দিতেও চাচ্ছি না। হয়তোবা আমার একটা মূল্যবোধ রীতিনীতি একটা, কিন্তু কাজের ক্ষেত্রে করি তার উল্টোটা। এটাও কিন্তু আমাদের উপর চাপ তৈরি করে। আমি শিক্ষক, আমাকে একটা তো নীতি আছে, আমাকে এটা করতে হবে। দেখবো যে এমন কাজ করে ফেলছি তার হলো সম্পূর্ণ উল্টো, সেটা কিন্তু আশা করা যায় না। চাপমূলক পরিস্থিতির বৈশিষ্ট্য আগামী দিন পড়বো, আজকে আর করছি না। আগামী দিন আমরা এটা পড়ার চেষ্টা করব, যেহেতু অনেক টাইম হয়ে গেছে। ওকে, পরে এটা করবো আমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন তোমাদের সাথে আবার দেখা হবে পরের বিষয়টা নিয়ে। তো তবে আমরা দেখে নিতে পারি যে আজকে আমরা কি কি শিখলাম। তাহলে মূলত আমরা শিখছি যে আজকে মানসিক চাপের সংজ্ঞা, মানসিক চাপের বিভিন্ন পরিস্থিতি, মানে কিভাবে মানসিক চাপ তৈরি হয় সেই জিনিসগুলো। কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু করবে, অবশ্যই কিন্তু করবে। এই প্রশ্নের উপর কালকে আমাদের একটা মিটিং হয়েছে, বলা হয়েছে যে তোমরা হলো প্রশ্ন করতে চাও না, শুধু বলো স্যার ভালো হয়েছে, আসসালামু আলাইকুম স্যার, এই জিনিসগুলো করে বলে দাও, ভালো আছেন স্যার, এগুলো না, প্রশ্ন করার চেষ্টা করবা। আমরা খুঁজে দেখতেছি যে তোমাদের কিভাবে অ্যান্সার দিতে আমরা পারি। ওকে, যতদূর সম্ভব আমরা হলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অথবা তোমাদেরকে আমি বলছি যে অবশ্যই হলো খাতায় লিখে রাখবা, যাতে যখন আমাদের ক্লাস আরম্ভ হবে, হয়তো বেশি ক্লাস কিন্তু হবে না, পরীক্ষা কিন্তু হয়ে যেতে পারে, সেই জন্য এই ক্লাসগুলো ভালোভাবে করো অবশ্যই। তো প্রশ্ন অবশ্যই করবা, প্রশ্ন না করলে আমিও ভালো করে পড়তে চাইবো না, আর হয়তোবা তোমার ওই প্রশ্ন অনেকেরই মনের প্রশ্ন, সেটাও কিন্তু আর হবে না। তো বাড়ির কাজ, তোমরা তোমাদের কাছে যে হাতের কাছে যে বইটা আছে সেই বইটাই ভালো করে পড়ো, বইটা পড়া খুব জরুরি। বললাম তো যে থেমে থাকবে না, তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হয়ে যাবে, এই অবস্থা কিন্তু আগামী 10 বছরও ভালো নাও হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার সাথে এতক্ষণ ছিলা। আশা করি ক্লাসটা উপভোগ করেছো, আমিও নিজে উপভোগ করেছি। আগামী ক্লাসে তোমাদের হলো আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সবাইকে ভালো থাকো, টাটা, বাই বাই।